আমি সেই পার্সনদেরকে একটুও পছন্দ করি না যারা একটা প্রপার মিটিংও করতে পারে না। তাই চুপচাপ নিজেদের সিটে বসে পড়ো। হঠাৎ করে তাকে সেখানে আসতে দেখে সেখানের সবগুলো ক্যাপ্টেন তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে ন্যাশ তাদের সবার পেছনে একটা একটা করে ডেভিল দাঁড় করিয়ে দেয় আর বলে, আমার মনে হয় এই মিটিংয়ের মধ্যে আমার অ্যাটেন্ড করার পুরো অধিকার আছে। তখন আস্থা বলে, তোমার কাছে 4টা ডেভিল আছে, আমি তো এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, ডেভিল এর মানে সেও ডেভিল পোজেস। তখনই ক্যাপ্টেন নোজেল বলে, সত্য করে বলো তুমি আসলে কে? তখনই উইজার্ড কিং বলে, সে ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন আর তার নাম ন্যাচ, আর সে অনেক সময় ধরেই স্পাইট কিংডমের মধ্যে স্পায়ার কাজ করছিল, কিন্তু আমি এটা জানতাম না যে সে ডেভিল পোজেস। তখন সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান ভাবছিল, আমি তো ভেবেছিলাম ব্ল্যাক বুলসের ভাইস ক্যাপ্টেন যে কেউ হতে পারবে। তখনই ক্যাপ্টেন জ্যাকের ন্যাচের কথা মনে পড়ে যায় আর বলে, আমি তোমাকে আগেও একবার দেখেছিলাম, কিন্তু এই সময় তোমার ম্যাজিক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তখন ন্যাচ বলে, এর কারণ সেই পার্সন এখন আর এক্সিস্ট করে না, আর এরই সাথে সে তার ডেভিলদেরকে আবার নিজের ভেতর নিয়ে নেয়। আর এরই সাথে সে বলে, আমার মনে হয় আমরা এখানে শুধুই টাইম নষ্ট করছি, তাই আমাদেরকে এখন সবকিছু স্ট্রেটলি ডিসকাস করা দরকার। তাই প্লিজ আপনারা সবাই বসে পড়ুন। আমরা সবাই জানি যে আন্ডারওয়ার্ল্ডের গেট স্পাইট কিংডমের মধ্যেই ওপেন হবে, আর আমার মতে তারা তাদের সব প্রিপারেশন করে ফেলেছে, আর তাদের এই গেট ওপেন করার জন্য ইয়ামি আর উইলিয়ামের স্যাক্রিফাইস দিতে হবে। আর তাদের পুরো প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখনই ট্রি অফ ক্যালিপোথ ওপেন হয়ে যাবে, আর এই রিচুয়াল কমপ্লিট হতে 7 দিন সময় লাগবে, কারণ সেই গেট 7 ভাগে ভাগ করা আছে, আর প্রতিটা ভাগেই একটা করে গেট আছে, আর প্রতি গেটের নিচেই একটা করে ডেভিল হবে, আর যত লেভেল নিচে যাবে ততই স্ট্রং ডেভিল হবে। আর যেই সব ডেভিল উপরে আছে তারা ডার্ক টাইডদের মতোই স্ট্রং হবে, আর নিচের যেই ডেভিলগুলো আছে তারা তাদের তুলনায় অনেক বেশি স্ট্রং হবে। আর এই সিকোয়েন্স ফলো করে লাস্ট গেট, এর মানে লুসিফার যদি এই ওয়ার্ল্ডে চলে আসে তাহলে এই ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাবে, আর এই প্রসেস কমপ্লিট হতে হতেই ইয়ামি আর উইলিয়াম মরে যাবে। তাই যতক্ষণ পর্যন্ত এই প্রসেস পুরোপুরি কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত ইয়ামি আর উইলিয়াম মরবে না। এইসব ইনফরমেশন শুনে ক্যাপ্টেন নোজেল ভাবছিল, সত্যি সে অনেক বেশি ইমপ্রেসিভ, কারণ সে সেই প্লেস থেকে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসেছে যেই প্লেসের মধ্যেই এনিমিদের মেন বেস। তখনই ক্যাপ্টেন রিল বলে, আমি বুঝতে পারছি না ডার্ক টাইডের মেম্বাররা এত বেশি ডেঞ্জারাস কিছু করার কথা কি করে ভাবতে পারে। এটা শুনে ন্যাচ বলে, আমার মনে হয় আমরা কখনোই তাদের ফিলিংস সম্পর্কে বুঝতে পারবো না। আপনারা সবাই ম্যাজিক নাইট, এরই জন্য আপনারা নিজেদের আগে অন্যদের কথা ভাবেন, কিন্তু ডার্ক টাইডের মেম্বাররা যাদেরকে ডেভিল পুরোপুরি পজেস করে রেখেছে তারা কখনোই কাউকে হার্ট করার আগে একবারও ভাবে না, আর এরই সাথে তারা কখনোই গিল্টি অথবা ইমপ্রেস ফিল করে না। আমি জানি না আর জানতেও চাই না যে তারা এইসব কিছু কেন করে, আর এইসব কিছু করে তারা কি পায়। তারা সবাই শুধুমাত্র এক একটা ট্র্যাশ পিস, আর এরই সাথে তারা অনেক বেশি ইভিল, তাই আমরা তাদেরকে যত বেশি হেট করি না কেন সেটাও তাদের জন্য অনেক কম। আমি জানি না উপরওয়ালা তাদেরকে ক্ষমা করবে কি করবে না, কিন্তু আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। আর আমি এখানে একাই ডার্ক টাইডকে হারাতে পারবো না, কারণ আমি জানি আমার লিমিট কতটুকু, তাই আমি ততটুকুই করব যতটুকু আমার লিমিটের মধ্যে আছে। তাই আমি আস্থাকে আমার আলটিমেট ওয়ারিয়ার বানাবো। অ্যান্টি ম্যাজিকের পাওয়ার আমার থেকেও অনেক বেশি, আর নেক্সট 3 দিনের মধ্যেই আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হয়ে যাবে, তাই আমাদেরকে এরকমটা হওয়ার আগেই ইয়ামি আর উইলিয়ামকে বাঁচাতে হবে, আর ট্রি অফ ক্যালিপোথকেও ডিস্ট্রয় করতে হবে। আর এখানে আমার ম্যাজিকের সাহায্যে আমরা ডিটেক্ট না হই তাদের ক্যাসেলের ভেতর প্রবেশ করতে পারবো, আর এরপরই আমরা এক এক করে ডার্ক টাইডের মেম্বারদেরকে হারিয়ে সামনের দিকে এগোবো। ডার্ক টাইডের লিডার যার নাম ডান্টে, তার কাছে গ্র্যাভিটি ম্যাজিক আর বডি ম্যাজিক আছে, আর ভ্যানিকার কাছে কার্স ওয়ার্ডিং আর ব্লাড ম্যাজিক আছে, আর জেননের কাছে স্পেশাল ম্যাজিক আর বোন ম্যাজিক আছে। আমি আমার সাথে সবাইকেই সেখানে নিয়ে যেতে পারবো না, তাই আমি সেখানে তাদেরকেই নিয়ে যাব যাদের জেতার চান্স অনেক বেশি, আর তাদের মধ্যে আস্থা একজন হবে। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, আমার মনে হয় তুমি ক্যাপ্টেন্সদের মধ্যেই সর্বপ্রথম সিলেক্ট করবে। তখনই ইয়োনো বলে, আমি জানি এই জিনিসটা একটু রুড হবে, কিন্তু প্লিজ তুমি আমাকেও তোমার সাথেই নিয়ে যেও। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, তুমি কি পাগল নাকি? আমরা এরকম কোনো পার্সনকে কেন সেখানে নিয়ে যাব যে অলরেডি তাদের সাথে একবার হেরে গেছে? তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, ইয়োনো আমি বুঝতে পারছি যে তুমি এই সময় কেমন ফিল করছো, কিন্তু ক্লোয়ার কিংডমে থেকে ক্লোয়ার কিংডমের মানুষদেরকে সেভ করাটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট।
তখনই ন্যাশ বলে, আমার কাছে তোমার জন্য একটা কোশ্চেন আছে। স্পিরিট কিংডমের মধ্যে এরকম একটা সংস্থা আছে যারা ডার্ক টাইডের বিরুদ্ধে অনেক বছর ধরেই রিভলিউশন করছে, আর কিছুদিন আগেই তাদের মধ্যে 1% ক্লোয়ার কিংডমে চলে এসেছিল, আর সে এই সময় তোমাদের ভিলেজের মধ্যে আছে। আমার মনে হয় আমি এখানে যা কিছু বলেছি সব কিছুই সত্য। তাহলে বলো তোমার আইডেন্টিটি কি? তখন ইউনো বলে, আসলে আমি স্পিরিট কিংডমের প্রিন্স। এটা শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থা ইউনোর কাছে চলে আসে আর বলে, কি বললে? প্রিন্স অফ স্পিরিট কিংডম? নিশ্চয়ই তুমি এখানে মিথ্যে কথা বলছো, তাই না? তখন ইউনো বলে, যখনই স্পিরিট কিংডমের উপর ডার্ক টাইডের অ্যাটাক হয়েছিল তখনই আমার জন্ম হয়েছিল, আর এরই জন্য সেই সময় কিছু পার্সন আমাকে নিয়ে ক্লোয়ার কিংডমে চলে এসেছিল। এইসব শুনে ক্যাপ্টেন নোজেল ভাবছিল, ও তাহলে সেও একটা রয়্যালিটি, আর এরই জন্য তার ভেতর এত বেশি ম্যাজিক পাওয়ার আছে। তখন ইউনো বলে, এই সময় যেই পার্সন আমাদের ভিলেজের মধ্যে আছে সে রয়্যাল ফ্যামিলির অনেক লয়াল একজন পার্সন, আর সে স্পিরিট কিংডমের সবগুলো প্লেস সম্পর্কেই খুব ভালো করে জানে। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, এখন তো তোমাকে সেখানে না নিয়ে যাওয়ার আরও একটা রিজন পেয়ে গেছি। এরকমও তো হতে পারে সে স্পিরিট কিংডমেরই কোনো স্পাই। শুধু সেই না, এরকমও হতে পারে তুমিও স্পিরিট কিংডমেরই কোনো এক স্পাই। তখনই ইউনো বলে, আমি যদি ওনাকে না বাঁচাতে পারি তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে, কারণ এলফের সেই ইনসিডেন্ট হওয়ার পর থেকেই তোমরা সবাই ক্যাপ্টেন উইলিয়ামের উপর সন্দেহ করছো, আর আমি তোমাদের এই চিন্তার উপর কোনো কোশ্চেনও তুলতে পারবো না, কারণ তিনি সেই সময় হিউম্যান আর এলফদের মধ্যে কাউকেই চুজ করতে পারেনি, আর এরই জন্য আমাদের কিংডম এত বেশি ড্যামেজ হয়েছে। যদিও তিনি এইসব কিছুর জন্য অনেক বেশি হার্ট হয়েছে, কিন্তু এরপরেও তিনি লড়াই ছাড়েনি। আমার জেননের সাথে ফাইটের কথা এখনো মনে আছে, যেখানে আমরা সবাই হেরে গিয়েছিলাম, আর আমি সেখানে প্রায় বেহোশ হয়ে গিয়েছিলাম, কিন্তু তখনও ক্যাপ্টেন উইলিয়াম সেখানে আমাদেরকে বাঁচাতেই ফাইট করছিল, যাতে করে তিনি গোল্ডেন টাউনের মেম্বারদেরকে তার হাত থেকে বাঁচাতে পারে। আর সেখানে জেনন বারবার ক্যাপ্টেন উইলিয়ামকে ফাইটের উপর ফোকাস করতে বলছিল, আর এরই জন্য তিনি সেখানে হেরে গেছে। তিনি সেই সময় নিজেকে বাঁচাতে পারত, কিন্তু তিনি এরকমটা করেননি। যদিও আপনারা ভাবেন যে ক্যাপ্টেন উইলিয়াম একটা ট্রেটার, কিন্তু তিনি আমাদের কাছে সেই সব কিছুই ছিল যেরকমটা একটা স্কট ক্যাপ্টেনকে হওয়া চাই। আর আজ আমার সাথে গোল্ডেন টাউনের যতগুলো মেম্বার বেঁচে আছে সবাই শুধু ওনার জন্যই বেঁচে আছে। এই ওয়ার এখনো শেষ হয়নি। গোল্ডেন টাউনের স্কট ক্লোয়ার কিংডমের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল স্কট। আমি সবাইকে এই জিনিসটা প্রুভ করে দেখাবো যে উনি আমাদেরকে বাঁচিয়ে কোনো ভুল করেননি, আর এটাও দেখাবো যে আমরা কত বেশি স্ট্রং। তাই ক্যাপ্টেন উইলিয়ামকে আমিই বাঁচাবো। তখন সেখানে ক্যাপ্টেন জ্যাক ইয়োনোর মানা দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তাকে চুপ করতে বলে। তখনই সিলফ ক্যাপ্টেন জ্যাককেই চুপ করতে বলে আর বলে, আমি এই পুরো সময় আমার মানাকে কন্ডেন্স করছিলাম, আর আমরা এবার তাদেরকে হারিয়ে দেব, আর ইয়োনো এবার তাদের সামনে হারবে না। তখনই ন্যাচ বলে, অনেক ভালো, তুমিও আমাদের সাথেই যাবে, কারণ আমি তোমার মতো পার্সনদেরকে একটুও হেট করি না। তখনই আস্থা বলে, যদিও তুমি গোল্ডেন টাউনের ভাইস ক্যাপ্টেন আর স্পিরিট কিংডমের প্রিন্স হও না কেন, তুমি সব সময় আমার জন্য ইয়োনোই থাকবে। তখনই ন্যাচ বলে, আমরা 3 দিন পর স্পিরিট কিংডমে যাব, আর আমি কিছুক্ষণ পর তোমাদেরকে সব কিছুর ডিটেলস সম্পর্কে বলবো, আর এইবার অ্যাটাক মোডে আমরা থাকবো। তখন সেখানে আস্থা ভাবছিল, ইয়োনো এখানে কত বেশি সিরিয়াস, তাই আমার এখানে কাঁদলে চলবে না, আর যদি আমি এবার হেরে যাই এর মানে আমি অনেক বেশি উইক, তাই আমাকে স্ট্রং হতে হবে। না, আমাকে স্ট্রং না, আমাকে আমার লিমিট সারপাস করে স্ট্রংগেস্ট হতে হবে। এইসব ভেবেই আস্থা বলে, তাহলে চলো ডার্ক টাইডদেরকে হারিয়ে ক্যাপ্টেন্সদেরকে রেস্কিউ করা যাক। তখন সেখানের সবাই এই প্ল্যানে এগ্রি হয়ে যায়, আর এরই সাথে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, তাহলে চলো এখন হার্ট কিংডম থেকেও সাহায্য নেওয়া যাক। এটা শুনে ম্যাক্স বলে, কাল থেকে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তখনই ক্যাপ্টেন রিল জিজ্ঞেস করে, তাহলে চার্মি আর বাকি সবাই কি সেখানে ঠিক আছে? তখনই ন্যাচ বলে, কাল ডার্ক টাইডের সবগুলো মেম্বার ক্যাসেল থেকে বাহিরে ছিল, তাই আমার মনে হয় কাল ভ্যানেকা হার্ট কিংডমের উপর অ্যাটাক করার জন্য গিয়েছিল। তখনই সিন শিফট হয় আর আমরা নোভেলকে দেখতে পাই। তখনই সেখানে তার জ্ঞান ফিরে আসে, আর এরই সাথে সে তার সামনে প্যাট্রি আর তার সাথীদেরকে দেখতে পায়। তাদেরকে দেখে নোভেল অনেক বেশি শক হয়ে যায়, আর এই শকিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।